আদম ও জয়নব ছোটবেলাতেই মায়ের স্নেহ হারায়। সংসারের দায়িত্বে কালাম শেখ দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু নতুন মা আসমা বিবি ছিলেন নিষ্ঠুর ও নির্দয়। কালাম শেখ কাজের জন্য বাইরে গেলে সেই সুযোগে তিনি দুই বোনের ওপর অত্যাচার করতেন। আজ কয়েকদিন পর কালাম শেখ বাড়ি ফিরছেন, আর আসমা বিবি মেয়েদের ডেকে কড়া ভাষায় শাসাতে লাগলেন। এই তোরা শোন, এদিকে আয়। আজ তোর বাপ ফিরছে, খবরদার তার আগে যদি দেখি উঠোন ঠিক মতো ঝাড়ু দেওয়া হয়নি বা রান্নার জন্য কাঠ কাটা বাকি আছে, তাহলে হাড়গোড় ভেঙে দেব। তোরা জানিস তো, আমার মেজাজ খারাপ হলে আমি কাউকেই ছাড় দিই না। ঠিক আছে মা, আমরা এখনই সব গুছিয়ে ফেলছি, আমাদের উপর রাগ করবেন না। কিন্তু মা, আমাদের বড় খিদে পেয়েছে, কাল দুপুর থেকে পেটে কিছু পড়েনি, আজ কি এক মুঠো ভাত পাবো? কাজে ফাঁকি দিলে পেটে কিছু জুটবে না, আগে সব কাজ শেষ কর, সন্ধ্যায় দেখা যাবে। আর একটা কথা, তোর বাপ এলে যদি এসব নালিশ করিস তবে তোদের এই গ্রাম থেকেই তাড়াবো। মনে রাখিস, এই বাড়িতে তোদের থাকার জায়গা আমার দয়াতেই আছে। ঠিক সেই মুহূর্তে বাইরে গরুর গাড়ির শব্দ শোনা গেল। কালাম শেখ বাড়ি ফিরেছেন। আসমা বিবি তড়িঘড়ি করে মুখের ভাব বদলে দরজার দিকে ছুটে গেলেন। কেমন আছো গিন্নি? ঘরদোর তো খুব পরিষ্কার লাগছে। আমার লক্ষ্মী মেয়েরা কোথায়? মরিয়ম, জয়নব, তোরা কোথায় রে মা? ওগো, তুমি তো এসেই মেয়েদের কথা শুরু করলে, একবারও জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। এই সংসারে একা খেটে খেটে আমার শরীরটা শেষ হয়ে গেল। তোমার মেয়েরা তো নবাবজাদি, তারা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, আর আমি বাড়ির সব কাজ করি। আমার কপালে কি কোনোদিন একটু শান্তি নেই? আরে না না, রাগ করছো কেন? অনেকদিন পর ওদের দেখতে ইচ্ছে করছে তো তাই ডাকলাম। ওরা কি তবে বাড়িতে নেই? বাড়িতে থাকবে কেন? বড়টা তো এখন ডানা গজিয়েছে, মুখে মুখে এমন কথা বলে যে শুনলে তোমার কান লাল হয়ে যাবে। পাড়ার সবার সাথে ঝগড়া করে বেড়ায়, আর ছোটটাও হয়েছে তার মতো। দুজনে মিলে আমার জীবনটা বিষিয়ে তুলছে। আমি কিছু বললেই ওরা বলে আমি নাকি ওদের সৎমা, তাই ওদের ওপর জুলুম করি। এ কি বলছো? আমার মেয়েরা কি সত্যি এতটা বিগড়ে গেল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি কি তবে ওদের ভুল শিক্ষা দিয়েছি? ভুল শিক্ষা কি আর তুমি দিয়েছ? একা পেয়ে ওদের মাথায় সব কুচিন্তা ঢুকেছে। এখন তো শুনছি গ্রামের হাটে গিয়ে মানুষের জিনিসপত্র সরাচ্ছে। চুরির বদনাম যদি একবার হয় তবে আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি কত কষ্টে ওদের আগলে রাখছি তা শুধু আমিই জানি। চুরি? এই আমি কি শুনছি? কালাম শেখের মেয়েরা চোর হবে? না, এটা আমি মেনে নিতে পারছি না। আসমা, তুমি ওদের ঠিকভাবে শাসন করো না কেন? শাসন করতে গেলেই তো গ্রামের লোক আমায় নিন্দা করে, বলে সৎমা হয়ে মেয়েগুলোকে মারছে। আমার হাত পা বাঁধা গো, তুমিই এখন যা করার করো, নইলে একদিন আমাদের গলায় দড়ি দিতে হবে। ব্যাস, আর কিছু বলতে হবে না। আজ আসুক ওরা, আমি এর একটা বিহিত করেই ছাড়ব। ওদের এত আশকারা দেওয়া ঠিক হয়নি। গ্রামের শেষ মাথায় একটা ধানি জমিতে মরিয়ম আর জয়নব তখন ঘাস কাটছিল। বড় বোন মরিয়ম ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছিল। জয়নব, আকাশ কালো হয়ে আসছে, চল বাড়ি ফিরি। আব্বা এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছেন নিশ্চয়ই। দেখিস, আজ আমাদের জন্য তিনি শহর থেকে ভালো কিছু আনবেন। বুবু, আমার খুব ভয় লাগছে। মা কি আব্বাকে আমাদের নামে উল্টোপাল্টা কিছু বলেছে? আব্বাও কি আমাদের উপর রাগ করবেন? না রে পাগলি, মা হয়তো কড়া কথা বলেন, কিন্তু আব্বা তো আমাদের খুব আপন, তিনি আমাদের খুব ভালোবাসেন। দেখবি, আজ সব ঠিক হয়ে যাবে। কিন্তু বুবু, আমি শুনেছি মা ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। মা চলে গেলে বাবাও নাকি বদলে যায়। তুই ছোট তো, তাই এমন ভাবছিস। চল, আব্বার কাছে গেলেই সব ভয় কেটে যাবে। মরিয়ম জয়নবকে সাহস দিলেও মনে মনে সে নিজেও খুব চিন্তিত ছিল। তারা যখন বাড়ি পৌঁছালো, দেখল কালাম শেখ উঠোনে রাগী মুখে বসে আছেন। তাদের দেখেই তিনি গর্জে উঠলেন। কোথায় ছিলি তোরা এতক্ষণ? আমি বাড়িতে এসেছি আর তোরা বাইরে ঘুরে বেড়াচ্ছিস। কোনো আদব কায়দা কি তোদের নেই? তোদের নামে যা শুনছি তাতে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আব্বাজান, আমরা তো বাইরে খেলতে যাইনি। মা আমাদের বলেছিলেন ঘাস কেটে আনতে, তাই আমরা দূরে গিয়েছিলাম। মিথ্যে কথা বলবি না। তোর মা তো বলল সে নিজেই সব কাজ করে,
আর তোরা অবাধ্য হয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াস। তোদের এই অবাধ্যতা আর চুরির স্বভাব আমি একদমই মেনে নেব না। দেখলে তো আমার সামনেই কিভাবেই মিথ্যে কথা বলছে। এটাই ওদের আসল রূপ। মা, আপনি এমন কেন বলছেন? আমরা তো আপনার কথা মতোই সব করেছি। আব্বাজান, বিশ্বাস করুন, আমরা কোনো ভুল কাজ করিনি। চুপ কর, তোদের কথা আর শুনতে চাই না। তোদের শাস্তি পেতেই হবে। আজ রাতে তোরা ঘরের ভেতরে আসবি না, বাইরে বারান্দায় থাকবি। আর কাল সকালে তোদের সাথে নিয়ে আমি একটু বাইরে বেরোবো, তোদের ছোট খালার বাড়ি দিয়ে আসবো, সেখানেই তোরা থাকবি। ঠিক আছে আব্বাজান, আপনি যা বলবেন আমরা তাই করব। দুই বোন ভাবল ছোট খালার বাড়ি গেলে হয়তো তাদের কষ্ট একটু কমবে, কিন্তু তারা জানতো না কালাম শেখের মনে কি চলছে। অন্ধকার রাতে খিদের জ্বালায় তারা একে অপরকে জড়িয়ে শুয়ে রইল। আর আসমা বিবি মনে মনে হাসছিল, কারণ সে কালাম শেখের মন থেকে মেয়েদের প্রতি ভালোবাসা কমাতে পেরেছে। আমার মনে হচ্ছে ওনার সন্দেহ হয়েছে। উনি কি আসলেই মেয়েদের খালার বাড়ি রেখে আসবে, নাকি আমার মন রাখার জন্য নাটক করছে? সকাল হওয়ার আগে আমাকে একটা পাকা বুদ্ধি বের করতেই হবে। ওই আপদগুলো যেন আর এই বাড়িতে ফিরে না আসে। সিয়া, এটাতে কুনালের হেল্প নিয়ে নাও। ও গড, কাঁদুনে কুনাল। খাওয়ার আগে আমাকে একটা পাকা বুদ্ধি বের করতেই হবে। ওই আপদগুলো যেন আর এই বাড়িতে ফিরে না আসে। সারা রাত দুশ্চিন্তা করার কারণে ভোরের দিকে আসমা বিবির চোখ লেগে এলো। গভীর ঘুমে সে এতটাই আচ্ছন্ন হয়ে পড়ল যে কখন সকাল হলো আর কখন কালাম শেখ মেয়েদের নিয়ে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিল সে টেরও পেল না। এদিকে সূর্য ওঠার আগেই মরিয়ম আর জয়নব তৈরি হয়ে বাবার কাছে এসে দাঁড়ালো। আব্বাজান, আমরা দুজনেই তৈরি। খালার বাড়ি যাওয়ার জন্য আমাদের আর তর সইছে না। আমরা কি মাকে ডেকে বলে আসবো যে আমরা যাচ্ছি? না না, একদম না। তোমাদের মা এখন গভীর ঘুমে আছে, তাকে জাগানো ঠিক হবে না, শরীর খারাপ হতে পারে। শোনো, আমি শহর থেকে তোমাদের জন্য নতুন কিছু কাপড় এনেছি, সেগুলো সঙ্গে নিয়ে নাও। খালার বাড়িতে কয়েকদিন থাকবে, কাজে লাগবে। ঠিক আছে আব্বাজান, আপনি যা বলবেন। সত্যি আব্বাজান, আপনি কত ভালো। চলুন, দেরি হয়ে গেলে আমরা আর পৌঁছতে পারবো না। আপনিও তো আমাদের সাথে থাকবেন, তাই না? হ্যাঁ রে মা, আমিও থাকবো। চল, এখন অনেক কথা হলো, এবার রওনা দেওয়া যাক। এই বলে কালাম শেখ তার দুই মেয়েকে নিয়ে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলেন। মেয়েদের মনে আনন্দ, কিন্তু বাবার মনে কি চলছে তা শুধু তিনিই জানেন। হাঁটতে হাঁটতে তারা গ্রামের বাড়িঘর পেরিয়ে অনেক দূরে চলে এলো। একসময় তারা এক ঘন জঙ্গলের পথে এসে দাঁড়ালো। চারদিকে শুধু গাছ আর গাছ, কোনো মানুষের চিহ্ন নেই। মরিয়ম চিন্তিত হয়ে বাবাকে জিজ্ঞেস করল, আব্বাজান, আমরা কোন দিকে যাচ্ছি? এদিকে তো খালার বাড়ি হওয়ার কথা নয়। আমরা তো বাড়ি থেকে অনেক দূরে এই গহীন জঙ্গলে চলে এসেছি। আমার খুব ভয় করছে আব্বা। আসলে আমরা যাচ্ছিটা কোথায়? আরে বোকা মেয়ে, তোর বাবা যখন সাথে আছে তখন ভয়ের কি আছে? আমি পথ চিনি, তবে আমি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি। তোরা এক কাজ কর, ওই যে দেখ সামনে কত বড় বড় বুনো বড়ইয়ের ঝোপ, আমি এই গাছের নিচে একটু জিরিয়ে নি। তোরা দুজন আমার জন্য ওই ঝোপ থেকে বড়ই কুড়িয়ে আন। যতক্ষণ না আমি নিজের নাম ধরে ডাকি, তোরা বড়ই কুড়াতে থাকবি, ঠিক আছে? কিন্তু আব্বাজান, বেলা ডুবে আসছে, সন্ধ্যা হতে আর বেশি বাকি নেই। যদি আমরা এখানে আর কিছুক্ষণ থাকি তবে তো রাত হয়ে যাবে। আমরা এই জঙ্গলে পথ হারিয়ে ফেলবো আব্বা। আমি আছি তো, তোদের কোনো ভয় নেই। যা বললাম তাই কর। বাবার আদেশে দুই বোন বড়ই কুড়াতে ঝোপের দিকে এগিয়ে গেল। জয়নবের মনে খটকা লাগছিল, কিন্তু বাবার কথার ওপর ভরসা করে সে চুপ থাকল। মেয়েরা চোখের আড়াল হতেই কালাম শেখ নিজের হাতের লাঠিটা শক্ত মাটিতে পুঁতে দিলেন এবং নিজের মাথার পাগড়িটা খুলে সেই লাঠির ওপর পরিয়ে দিলেন। দূর থেকে দেখলে মনে হবে কেউ দাঁড়িয়ে আছে। তারপর তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন। হঠাৎ গাছের ডালে একটা বড় বানর দেখতে পেলেন। বাহ, দারুণ সুযোগ! এই বানরটাকেই কাজে লাগাতে হবে। বানরের প্রিয় খাবার কলা, ওটা দিলেই কাজ হবে। কালাম শেখ তার ঝোলা থেকে কিছু কলা বের করে লাঠির উপর রাখা পাগড়িটার নিচে রাখলেন এবং বানরটিকে ইশারা করলেন। বানরটি লোভে পড়ে নিচে নেমে এলো এবং পাগড়ি পরা লাঠির পাশে বসে কলা খেতে লাগলো। কালাম শেখ পা টিপে টিপে বাড়ির পথের দিকে উল্টো দৌড় দিলেন। ওদিকে বানরটা কলা খাচ্ছিল আর মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ করছিল, যা দূর থেকে মানুষের গলার মতো শোনাচ্ছিল। কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে।
শোন জয়নব, আব্বাজানের গলা শোনা যাচ্ছে। তিনি আমাদের আরো বড়ি কুড়াতে বলছেন। উনি যখন দাঁড়িয়েই আছেন, চল আমরা আরো কিছু কুড়িয়ে নিই। দুই বোন অনেকক্ষণ ধরে বড়ই কুড়াতে থাকলো। ওদিকে বানরটার কলা খাওয়া শেষ হয়ে গেল। শেষ কলার খোসাটা হাত থেকে পড়ে যেতেই বানরটা চুপ হয়ে গেল এবং সেখান থেকে সরে গেল। এবার জয়নব খেয়াল করল যে আব্বাজানের আর কোনো সাড়া শব্দ নেই। জয়নব রে, আব্বাজানের গলা তো আর শোনা যাচ্ছে না। মনে হয় তিনি আমাদের ফিরে যেতে বলছেন। চল এবার আব্বাজানের কাছে যাই, বড্ড দেরি হয়ে গেছে। হ্যাঁ বুবু, চল। এখন তো রাত হয়ে আসছে, ঝিঁঝি পোকা ডাকছে, আমার খুব ভয় করছে। দুই বোন আঁচল ভর্তি বড়ই নিয়ে দৌড়ে সেই গাছের নিচে ফিরে এলো, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। তারা দেখল বাবার লাঠির ওপর শুধু পাগড়িটা ঝোলানো, আর পাশে একটা বানর বসে আছে। তাদের বাবা সেখানে নেই। বানরটিকে দেখে তারা বুঝতে পারল এতক্ষণ এই প্রাণীটি শব্দ করছিল। মরিয়ম বুবু, তুমি ঠিকই বলেছিলে। আমাদের আব্বাজান আমাদের খালার বাড়ি নেওয়ার নাম করে এই গভীর জঙ্গলে ফেলে যেতে এসেছিলেন। তিনি আমাদের ফেলে চলে গেছেন বুবু। এখন আমরা এই জঙ্গলে কি করব? কোথায় যাব? জয়নব, আমার আগেই সন্দেহ হয়ে